বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ পর্যন্ত দিল্লিতে ব্রিক্স সম্মেলনে আসবেন নাকি শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সংঘাতের জেরে এত বড় আন্তর্জাতিক মঞ্চকে এড়িয়ে যাবেন? এই প্রশ্নটি এখন শুধু তারেক রহমানের ভারত সফরের প্রশ্ন নয়, প্রশ্নটি হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ অনুযায়ী পরিচালিত হবে, নাকি তাৎক্ষণিক রাজনৈতিক জেদ, ভারত বিরোধী আবেগ, শেখ হাসিনার দেশে ফেরা ও আওয়ামী লীগকে ক্ষমতার জোরে রাজনীতির মঞ্চের বাইরে রাখার ফ্যাসিস্ট সুলভ প্রচেষ্টা চালিয়ে যাবেন। কারণ আগামী 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে যে ব্রিক্স সম্মেলন বসতে চলেছে সেটি আর 5টি আন্তর্জাতিক বৈঠকের মতো নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন, রুশ প্রেসিডেন্টের আন্তর্জাতিক বিষয়ক সহযোগী ইউরি উসাকভ তার সফর নিশ্চিত করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও রয়টার্সের খবর অনুযায়ী তার আসার সম্ভাবনা প্রবল। চীনা কর্মকর্তারা দিল্লিতে নিরাপত্তা, হোটেল এবং প্রোটোকলের প্রস্তুতি চূড়ান্ত করছেন। প্রায় 400 সদস্যের একটি বিরাট প্রতিনিধি দল নিয়ে শি জিনপিং দিল্লিতে আসতে পারেন, খবর আছে। 400 সদস্যের প্রতিনিধি দল, এই সামিটকে তার মানে চীন কতটা গুরুত্ব দিচ্ছে বুঝতে পারছেন? ইরান, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইন্দোনেশিয়া এবং ব্রিক্সের অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন। অর্থাৎ কয়েকদিনের জন্য দিল্লি হয়ে উঠবে পরিবর্তনশীল বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্র। আর ঠিক এই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি দিল্লিতে না আসেন তাহলে ভারতকে শাস্তি দেয়া হবে না, শাস্তি পাবে বাংলাদেশ। ওই নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করার মতো ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। কেন বলছি একটু বিস্তারিতভাবে দেখা যাক। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, বাংলাদেশ ব্রিক্সের পূর্ণ সদস্য নয়। তারেক রহমানকে সদস্য রাষ্ট্রের নেতা হিসেবেও আমন্ত্রণ জানানো হয়নি। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিক্স আউটরিচ সেশনে অংশ নেয়ার জন্য। অর্থাৎ এটি নিছক তারেক রহমানের দ্বিপাক্ষিক ভারত সফর নয়, এটি একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক সম্মেলন। এখানে যোগ দেওয়া মানে নরেন্দ্র মোদীর সামনে আত্মসমর্পণ করা নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক, কৌশলগত এবং আঞ্চলিক স্বার্থকে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সামনে তুলে ধরা। আপনাদের হয়তো মনে আছে এর আগে একবার G20 মিটিংয়ে কানাডার সাথে তখন ভারতের খুব সম্পর্ক খারাপ চলছিল, প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে মোদির সম্পর্ক খুব খারাপ চলছিল। এই সময় কিন্তু কানাডার প্রধানমন্ত্রী ভারতে এসেছিলেন সামিটে অংশ নিতে। সুতরাং এর পরেও যদি তারেক রহমান না আসেন তাহলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বিরোধের কারণে বাংলাদেশ কেন একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক মঞ্চ পরিত্যাগ করলো? আর শেখ হাসিনার প্রত্যর্পণের ইস্যু যে শাক দিয়ে মাছ ঢাকা, সেটা বিশ্ব আজ বুঝেছে। কারণ শেখ হাসিনা নিজেই দেশে ফিরবেন বলেছেন, বিচারের মুখোমুখি হবেন, তাহলে প্রত্যর্পণের দাবি কেউ একদিক দিয়ে অর্থহীন হয় না? আরও বড় প্রশ্ন উঠবে, বাংলাদেশ কি তার বিদেশ নীতি এবং বহুপাক্ষিক কূটনীতিকেও একটি ব্যক্তিকে কেন্দ্র করে পরিচালনা করছে? এখানে শি জিনপিংয়ের সম্ভাব্য সফর তারেক রহমানের ওপর চাপ আরও বাড়িয়ে দেবে। বাংলাদেশ সরকার একদিকে চীনের সঙ্গে সম্পর্ক দ্রুত বাড়াতে চাইছে, চীনা যুদ্ধ বিমান কেনার আলোচনা চলছে, আক্রমণকারী হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়েও কথাবার্তা হচ্ছে। বাংলাদেশের সামরিক অবকাঠামোয় চীনের দীর্ঘদিনের প্রভাব, অথচ সেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের সঙ্গে তীব্র বিরোধ থাকা সত্ত্বেও দিল্লি আসতে প্রস্তুত। শুধু আশাই নয়, প্রায় 400 জনের দল নিয়ে এসে ভারত চীন সম্পর্কে নতুন অধ্যায় রচনার চেষ্টা করছেন। অজিত ডোভাল ইতিমধ্যে বেজিংয়ে গিয়ে চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইর সঙ্গে সীমান্ত প্রশ্নে 8 দফা সমঝোতায় পৌঁছেছেন। বুঝলেন, 8 দফা
সমঝোতা। সম্পূর্ণ সীমান্ত নির্ধারিত হয়ে যায়নি, কিন্তু তুলনামূলকভাবে কম বিতর্কিত অংশগুলোতে ধাপে ধাপে বাউন্ডারি ডিলিমিটেশন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত করেছে দুই দেশ। নতুন সামরিক হটলাইন তৈরি হবে, সীমান্তে কোনো ঘটনা ঘটলে দ্রুত নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। অর্থাৎ ভারত ও চীন তাদের গভীর বিরোধ ভুলে যায়নি, কিন্তু তারা এটা বুঝেছে বিরোধকে অনন্তকাল ধরে সংঘর্ষে পরিণত করে রাখলে দুই দেশেরই ক্ষতি। আর এখানেই বাংলাদেশের সঙ্গে একটি তুলনা অনিবার্য হয়ে ওঠে। চীন ভারতের সামরিক প্রতিদ্বন্দ্বী, দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ নিয়ে গভীর বিরোধ রয়েছে। তারপরেও শি জিনপিং দিল্লিতে আসতে পারেন। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের ওপরে রাগ করে দিল্লির ব্রিক্স সম্মেলন এড়িয়ে যান, তাহলে বার্তাটি কি দাঁড়াবে? বার্তাটি এটাই দাঁড়াবে, বেইজিং ভারতের সঙ্গে মতবিরোধ নিয়ন্ত্রণ করতে জানে, কিন্তু ঢাকা জানে না। ঢাকা আনপড় বালও খেলল। পুতিনের উপস্থিতিও বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ। রাশিয়া বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান সহযোগী। জ্বালানি, বিদ্যুৎ, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সব ক্ষেত্রেই মস্কোর সঙ্গে ঢাকার সম্পর্ক গুরুত্বপূর্ণ। ব্রিক্স সম্মেলনে যোগ দিলে তারেক রহমান একই মঞ্চে পুতিন, শি জিনপিং, নরেন্দ্র মোদী এবং গ্লোবাল সাউথের বহু রাষ্ট্রনেতার সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। সব বৈঠক আনুষ্ঠানিক না হলেও সম্মেলনের করিডোর ডিপ্লোমেসি অনেক সময় আনুষ্ঠানিক বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটি করমর্দন, 10 মিনিটের আলাপ, হাই হ্যালো অথবা কর্মকর্তাদের মধ্যে পরবর্তী বৈঠকের নির্দেশ, এগুলোই ভবিষ্যতে বড় অর্থনৈতিক বা কূটনৈতিক দরজা খুলে দেয়। বাংলাদেশ এখন যে আর্থিক ও সংকটের মধ্যে রয়েছে, শিল্প সংকট, জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সেখানে এই সুযোগ প্রত্যাখ্যান করা বিলাসিতা শুধু নয়, এটা চরম আত্মঘাতী সিদ্ধান্ত। গ্যাসের অভাবে কারখানার উৎপাদন কমছে, বিদ্যুৎ সংকট গভীর, ডিজেল প্রয়োজন, সার উৎপাদন ব্যাহত হচ্ছে, পোশাক শিল্পের রপ্তানি ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে, ছাঁটাই হচ্ছে কর্মীরা, গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে, ভারতের সঙ্গে স্থল বাণিজ্য, বিদ্যুৎ আমদানি, চিকিৎসা ভিসা এবং যোগাযোগ সব ক্ষেত্রেই সমস্যা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে তারেক রহমান যদি দিল্লি না যান, তাহলে তিনি ভারতকে শিক্ষা দেবেন না, বরং বাংলাদেশের জন্য আলোচনার একটা বড় দরজা নিজের হাতে বন্ধ করবেন। এই কারণেই আমার ধারণা শেষ পর্যন্ত তারেক রহমান ব্রিক্স আউটরিচ সেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দিল্লি যেতে পারেন। ঢাকা মুখ রক্ষার জন্য তখন বলবে তিনি ভারত সফরে যাচ্ছেন না, বিমস্টেক চেয়ারম্যান হিসেবে একটি বহুপাক্ষিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। বলা হবে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত দাবি প্রত্যাহার করছে না বাংলাদেশ, ভারতের সঙ্গে মতবিরোধ বহাল রেখেই বাংলাদেশের জাতীয় স্বার্থ তুলে ধরতে তিনি দিল্লি যাচ্ছেন। এই ব্যাখ্যা তারেক রহমানকে ঘরোয়া রাজনৈতিক চাপ সামলানোর সুযোগ দেবে। এখানে ওয়াশিংটনের অস্বস্তির সম্ভাবনা অবশ্য উড়িয়ে দেওয়া যায় না। ব্রিক্স ক্রমশ পশ্চিম নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থার বিকল্প কাঠামো তৈরির কথা ভাবছে। স্থানীয় মুদ্রায় বাণিজ্য, ডলারের উপর নির্ভরতা কমানো, ব্রিক্স ব্যাংক এবং গ্লোবাল সাউথের পৃথক রাজনৈতিক কণ্ঠ, এসব বিষয়ে আমেরিকার উদ্বেগ আছে। একই সম্মেলনে পুতিন, শি জিনপিং, ইরানের নেতৃত্ব এবং নরেন্দ্র মোদীর উপস্থিতি শক্তিশালী একটি প্রতীক তৈরি করবে। পশ্চিমের নিষেধাজ্ঞা এবং চাপের মধ্যেও রাশিয়া ও ইরান যে আন্তর্জাতিকভাবে আদৌ বিচ্ছিন্ন নয়, সেই ছবিটাও সামনে আসবে। একটা কথা উঠতে পারে, আমেরিকা প্রকাশ্যে নিষেধ না করেও ঢাকাকে সতর্ক করতে পারে ব্রিক্সের কোনো পশ্চিম বিরোধী ঘোষণার সঙ্গে বাংলাদেশ যেন নিজেকে যুক্ত না করে। কিন্তু এখানেও তারেক রহমানের জন্য একটি সহজ পথ রয়েছে। বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, তিনি শুধু আউটরিচ সেশনের অতিথি। তাই সম্মেলনে উপস্থিত হওয়া মানেই ব্রিক্সের সব সিদ্ধান্ত সমর্থন নয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারেক রহমান দিল্লি এলেই কি বাংলাদেশের লাভ হবে? আমার উত্তর, শুধু দিল্লি এলেই লাভ হবে না, কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে একটি উষ্ণ, দীর্ঘ এবং কার্যকর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা
সেটা তার দরকার প্রচণ্ড, কিন্তু সেই সম্ভাবনা এখন খুবই কম। দিল্লির রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তারেক রহমানের আচরণ নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে, অপমান বোধের জন্ম হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী তাকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। ব্রিক্স আউটরিচে অংশ নেওয়ার জন্য দ্বিতীয় আমন্ত্রণ পাঠানো হয়। আগস্টে তার সম্ভাব্য সফর নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়। রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তিতে সফরের ইঙ্গিত এসেও পরে তা প্রত্যাহিত হয়। তারপর ঢাকা জানালো শেখ হাসিনার প্রত্যর্পণ এবং অন্য কয়েকটি প্রশ্নে অনুকূল পরিবেশ তৈরি না হলে সফর হবে না। বাংলাদেশের পক্ষ থেকে এমন কথাও বলা হয়েছে যে ভারত সফরের জন্য কোনো তাড়াহুড়ো নেই দিল্লির কাছে। এর অর্থ ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করার আগে বাংলাদেশ ভারতকে পূর্ব শর্ত মানতে বাধ্য করতে চাইছে। ভারত এই ধরনের কূটনীতি মেনে নেয় না। তাই তারেক রহমান ব্রিক্স সম্মেলনে এলেও ভারত কিন্তু তাকে রাষ্ট্রীয় সফরের মর্যাদা দেবে না, এটা নিশ্চিত। বিমানবন্দরে বড়সড় অভ্যর্থনা তাকে দেওয়া হবে না, বা রেড কার্পেট অভ্যর্থনা দেওয়া হবে না, এটাও নিশ্চিত। গার্ড অফ অনার বা দীর্ঘ প্রতিনিধি দল স্তরের বৈঠকের সম্ভাবনা নেই। তাছাড়া মোদির সময়সূচিও অত্যন্ত ব্যস্ত থাকবে। পুতিন এবং শি জিনপিং এর সঙ্গে বৈঠক ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। ব্রিক্স সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনাও অন্তত তারেক রহমানের সঙ্গে আলোচনার থেকেও জরুরি। তারেক রহমানের ভাগ্যে তাহলে সর্বোচ্চ কি জুটতে পারে? সম্ভবত 10 থেকে 15 মিনিটের একটি ঠান্ডা শীতল পুল অ্যাসাইড মিটিং, কোন রকমের একটা মিটিং, অথবা সম্মেলনের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ। করমর্দন হবে, ছবি উঠবে, দুই নেতার সম্পর্ক স্বাভাবিক করার কথা বলবেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। গঙ্গা জল বন্টন, সীমান্ত, বিদ্যুৎ, জ্বালানি কিংবা চীনা যুদ্ধ বিমান কোনো প্রশ্নেই সমাধান হওয়ার সম্ভাবনা নেই। বরং মোদি বা ভারতীয় পক্ষ তারেক রহমানকে উল্টে কয়েকটি কঠোর বার্তা দিতে পারে। যেমন, প্রথমত, বাংলাদেশের মাটি ভারত বিরোধী শক্তি বা পাকিস্তানি গোয়েন্দা কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়া যাবে না। দ্বিতীয়ত, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সীমান্তে অনুপ্রবেশের প্রশ্নে ভারত আপোষ করবে না। তৃতীয়ত, চীনা সামরিক সরঞ্জাম কেনা বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত হলেও তা ভারতের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা দিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। চতুর্থত, মক্কা জোটে যোগদান বিষয়ে ভারত আপত্তি জানাবে। অর্থাৎ তারেক রহমান দিল্লিতে এসে উপহার বা ছাড় নিয়ে দেশে ফিরবেন এমন সম্ভাবনা কম। কেন? নেই বললেই চলে। বরং তাকে ভারতের অভিযোগ, ভারতের শর্ত, ভারতের নিরাপত্তা উদ্বেগ এই সব শুনে ফিরতে হবে। তাহলে তার আসার লাভ কোথায়? লাভ একটাই, সম্পর্কের দরজা পুরোপুরি বন্ধ হবে না। কূটনীতিতে সব সফরের ফল চুক্তি দিয়ে মাপা যায় না, কখনো কখনো ক্ষতি ঠেকানো লাভ। যোগাযোগ বজায় রাখা, ভুল বোঝাবুঝি কমানো এবং পরবর্তী আলোচনার পথ তৈরি করাও এক ধরনের সাফল্য। তারেক রহমান না এলে দিল্লিতে তার জন্য দরজাটা আরও সংকীর্ণ হয়ে যাবে। ভারত মনে করবে বর্তমান বাংলাদেশ সরকার পারস্পরিক সম্পর্কের চেয়ে অভ্যন্তরীণ ভারত বিরোধী রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। আর তারেক রহমান এলে অন্তত বলতে পারবেন মতবিরোধ সত্ত্বেও বাংলাদেশ আলোচনার পথ থেকে পালায়নি। লাভ এটুকুই। আমি 30শে সেপ্টেম্বর থেকে বাংলাদেশে, শুধু বাংলাদেশের নাম বলা হয়নি, চিনি রপ্তানি বন্ধ। শুধু বাংলাদেশকে বললে তো মুশকিল আছে, তাই বাংলাদেশকে বলা হয়নি। বলা হয়েছে 30শে সেপ্টেম্বর থেকে সারা বিশ্বে চিনি রপ্তানি বন্ধ। এখন বাংলাদেশে চিনির দাম কত যাচ্ছে আমি খোঁজ নিয়ে জানলাম, 122 টাকা থেকে 125 টাকা কেজি। আমাদের এখানে 44 টাকা না 46 টাকা। একটু দর বেড়েছে, 52 টাকা হয়েছিল মাঝে, আবার 46 টাকায় নেমে এসছে। প্রথমে গেল ডিজেল, তারপর কারেন্টের ওপরেতে একটা শুল্ক বসলো, এবার চিনিও গেল। আরো বাকি রয়েছে, সব খাদ্যপণ্য বাকি আছে। বলেছি না, ধীরে 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 স্ক্রু টাইট মারবে, সবে তো শুরু হয়েছে। এই যে বিদ্যুৎ যাচ্ছে না, এই মাসুল বাড়িয়েছে, সেটা যত মেগাওয়াট যায় ওই 50 পয়সা করে পার ইউনিট, 0.50 বোধ হয় একটা এরকম। সেটাকে যদি আপনি মেগাওয়াটে যদি কনভার্ট করেন তাহলে এটা বিপুল টাকা। একেই এই টাকা দিতে পারছে না, তারপর আবার ওই ভারী অ্যামাউন্ট।
তারপরে তো সরকারের অবস্থা আরো খারাপ। সরকার টাকা দেবে কোত্থেকে? আর সরকার টাকা যদি না দেয় তাহলে তো বিদ্যুৎ কাটবে। তাহলে কি হবে? যেটুকু বিদ্যুৎ আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে ভারতের ওই গোড্ডা প্ল্যান্ট থেকে, আদানি প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎ যাচ্ছে সেই বিদ্যুৎটাই পাচ্ছেন। তাহলে পুরো বাংলাদেশটা 90% অন্ধকারে ডুবে যাবে। কলকারখানা যেটুকু চলছে সেটুকুও বন্ধ হয়ে যাবে। আর চিনির দাম কি বলবো, এই যে আজকে খবর করছি চিনির দাম কিন্তু হু করে বেড়ে যাবে। আমাদের অনেকগুলো কাগজে বেরিয়েছে, গুগলেও দিয়েছে। এখন আমাদের খবর বলা মানেই তো সঙ্গে সঙ্গে 30 সেপ্টেম্বর, আগস্ট চলছে, এখন 1 মাস বাকি আছে। আগে থেকেই বলে 30 সেপ্টেম্বর থেকে বন্ধ। 30 সেপ্টেম্বর থেকে যদি বন্ধ হয় তাহলে এখন যেটা 122 টাকা 25 টাকায় বিক্রি হচ্ছে সেটা 1 লাফে দেখবেন 250 টাকা 300 টাকা হয়ে গেছে। ক্রেতারা যাবে কোথায়? সব কি চিনি ছাড়া খাবার খাবে? গুড় দিয়ে? এসব কিন্তু বাংলাদেশে আলোচনা হয় না, সংসদে আলোচনা হয় না। সংসদে বিরোধী পক্ষ এবং রাষ্ট্রপক্ষ দুটোই তো এক দল। হ্যাঁ, আলোচনা হয়, স্বৈরাচারের বিরুদ্ধে সরব হয়ে দুই পক্ষই খুব চেঁচায়। কিন্তু আমাদের এক মহিলা আছেন বাংলাদেশি, রুমিন ফারানা, তিনি একাই ফাটিয়ে দেন। তিনি সংসদে দাঁড়িয়ে 2 মিনিটের ভাষণে তিনি একেবারে বিদ্যুৎ মন্ত্রীকে শুইয়ে দিয়েছেন। তাকে আটকাতে এখন যা অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তার রেকর্ডিংটা বন্ধ করে দিয়েছে আমাদের এই তথাকথিত মিডিয়া, যাতে রেকর্ডিংটা বাইরে না যায়। তার মধ্যেই যেটুকু উনি বলেছেন তাতেই তো তুলে দিয়েছেন। আপনারা একবার রেকর্ডিংটা দেখুন। তেল আর গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্য মূল্যস্ফীতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠা প্রসঙ্গে। 180 দিনের অগ্রাধিকার তালিকার মধ্যে এই সরকারের প্রথম 3টি কাজের একটি ছিল আইন শৃঙ্খলার উন্নতি, 2 নম্বরে ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং 3 নম্বরে হলো জ্বালানি খাতের নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি হয় ব্যঙ্গ করেন আর না হলে বাক চাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে মাননীয় স্পিকার জানা যায় যে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন 3 জন মন্ত্রী আছেন, 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই ভালো অবস্থা। আর মাননীয় স্পিকার, জ্বালানি নিয়ে আর কি বলবো, তেল আর গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। এইবার আসি মাননীয় স্পিকার, যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুৎ হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না, তখন 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 62,000 লোক তাদের চাকরি হারিয়েছে আর 900-র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে। সো নতুন আর কর্মসংস্থান কি তৈরি হবে মাননীয় স্পিকার? যারা আছেন চাকরি করছেন তাদের চাকরি আর কতদিন থাকে আল্লাহ মাবুদে জানে। বাজারে যখন মানুষ যায় 80 টাকার নিচে কোনো সবজি নাই, ডিমের দাম কয়েক দফা বেড়েছে, চালের দাম, বিশেষ করে মিনিকেট যে চাল বলা হয় এটা নাকি খায় না, তারপরেও তো কেউ কেউ খায় মাননীয় স্পিকার, যখন দ্বিগুণ হয়ে যায় এবং যখন আমরা টিসিবির লাইন দেখি তখন অর্থাৎ টুকু আসে আর টুকু যায়। এরপরে যদি মানে আদানি যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, বিল না দেওয়ার জন্য নোটিশ তো পরপর ধরাচ্ছে, যদি বন্ধ করে দেয় তাহলে তো টুকু দেখাই মিলবে না। সংসদে এইগুলো সংসদে সব পাবলিক এসে তালা মেরে দেবে খুব শিগগির, মিলিয়ে নেবেন আমার কথা। সংসদে গিয়ে এরা তালা মেরে দেবে যে সংসদের দরকার নেই, তোমরা সব যাও, এই সংসদ থাকা না থাকা দুটোই সমান। সবাই প্রবলেমের কথা বলে, সলিউশনের কথা কেউ বলে না। আর সলিউশন করতে গেলে তো বিদেশ থেকে আনতে হবে, বিদেশ থেকে আনতে গেলে টাকা চাই, টাকা টাকা ডলার, যেটা আপনাদের পকেটে নেই, ফলে আনতেও পারছেন না।
তাই নানা রকম গীতমালা শুরু করেছেন। আমাদের এখানে আগে ছিল না মিনাকা গীতমালা, আপনার রকম গীতমালা শুরু করেছেন। কেউ বলছেন আমি কি করবো, কুয়োয় নেমে গ্যাস তুলবো, আমি আরেকজন বলছেন আমি কি করব, আমি যতটা পারি সংযত হওয়ার চেষ্টা করছি, কারখানাগুলোকে আমি সচল রাখার চেষ্টা করছি, আমার হাতে কিছু নাই। আরে নাই তো মন্ত্রিত্বে বসে আছেন কেন? মন্ত্রিত্ব ছেড়ে চলে যান। তবে এই যে চিনি দিয়ে শুরু হলো না, এইবার দেখবেন আস্তে আস্তে চাল ডাল তেল নুন যা যা আছে, কাঁচা মরিচ শুকনো মরিচ যত কিছু আছে, টাকা দিয়ে ব্যবসা করে না, টাকা দিয়ে অন্যত্র কিনে আনবে। দেখি জিহাদের জোর কত, নাকি ভারতবর্ষের সহায়তা কত, তার কত জোর। তাহলে বলেছি না, সব জেহাদ জানলা গুলো পালিয়ে যাবে। পেটে যখন দানা পানি পড়বে না, সব জেহাদ জানলা গুলে পালিয়ে যাবে। কেউ থাকবে না আপনাদের পাশে, কোনো রাষ্ট্র নেই আপনাদের পাশে। আর কালকে যে খবরটা দিলাম, 3টে রাষ্ট্র একসঙ্গে হয়েছে, ভুটানের রাজা এসে খবর দিয়ে গেছে, এরপরে যা রাম ধোলাই হবে, ধোলাই মানে চীনের ধোলাই, রাশিয়ার ধোলাই। রাশিয়ার সৈন্য তো ভারতবর্ষে বসে আছে, আর ভারতবর্ষের তো ধোলাই আছেই। এই ধোলাইয়ের যে রকম ভেদ কত রকম হবে, কেউ ভেতরে ঢুকে ধোলাই করবে, কেউ টপকিয়ে ধোলাই করবে, অনেক কিছু ধোলাইয়ের নানান রকম পন্থা আছে। কেউ ধোপার পাটে দিয়ে কাছে দাবাস দাবাস করে পুকুর পাড়ে, কেউ ওয়াশিং মেশিনে দেয়, কেউ হাতে কাছে, কেউ পা দিয়ে থেবড়ে থেবড়ে কাছে, কেউ বাড়ি মেরে মেরে কাছে। এখন কোনটা যে কাঁচা হবে সেটা আমি জানি না, তবে একটা কাছাকাছি সম্পর্ক তো আছেই, হবেই। সেটা খুব বেশি দূরে নয়, খুব শিগগির হবে। তখন দেখবো এই তৌহিতি জনতা এবং আপনাদের কচি কাঁচা সংসদ যারা রয়েছে 3 গাছা, আর বাকি যেগুলো বাইরে আছে, সেনাবাহিনী পহুরা ছাড়া বেরোতে পারে না, ঘরের মধ্যে লুকিয়ে বসে আছে, তারা কোথায় যায়? সব কটাই খুঁজে খুঁজে বার করা হবে, ধরে চেলে ঢোকানো হবে। শেখ হাসিনাকে ফিরতে দিন, সব ঠিক হয়ে যাবে। ওই 32 নাম্বারকে ভারত আবার তৈরি করবে। যেটা ভেঙে দিয়েছেন না, তার যে ছবি রয়েছে, সেই ছবি দিয়ে 32 নাম্বারকে আবার তৈরি করা হবে। কিন্তু মুশকিল হচ্ছে, যে জিনিসপত্র মুজিবুর রহমান ব্যবহার করতেন সেইগুলো তো পাওয়া যাবে না। ফলে বাড়িটা থাকবে, তার নকল কিছু জিনিসপত্র রাখা থাকবে,